এই টিউটোরিয়ালের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি। পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আপনারা এই ভিডিওতে টেন্স শিখবেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আমরা টেন্স শিখবো। আপনি আপনার অতীত জীবনের টেন্স দিয়ে যদি অনেক ঝামেলায় পড়ে থাকেন, এটা একটি কমন বিষয় যে আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে, অনেক সময় ইউনিভার্সিটি লাইফেও অনেকে টেন্সটা বুঝতে পারে না, একেবারে স্পেসিফিক পিন পয়েন্টে বুঝতে পারে না বা বাংলার সাথে মিলিয়ে বুঝতে পারে না। পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আপনারা এই ভিডিওতে টেন্স শিখবেন। আর এই ভিডিওটি দেখার পর টেন্স নিয়ে আর সারা জীবন কখনো আপনার কোনো সমস্যা থাকবে না। আপনার ছেলে মেয়ে নাতি-পাতি যারা আছে সবাইকে আপনি সেম সিস্টেমে আপনার টেন্সটা শেখাতে পারবেন। তো আমি আশা করি ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমাদের এই টিউটোরিয়ালের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং যদি ভিডিওটি দেখার পর কোথাও কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আপনারা আমাদের বইটি সংগ্রহ করতে চাচ্ছেন, যে বই থেকে আমরা কোর্সটি করি, ওই বইটি যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমাদেরকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর সেই সাথে যাদের বই নেই, আপনারা খাতা কলম নিয়ে ক্লাস শুরু করার আগে বসবেন। কিছু বিষয় আমাদের নোট করতে হতে পারে, না হয় পরবর্তীতে এটা মনে থাকবে না, অথবা স্ক্রিনশট রেখে দেবেন। তো চলুন আজকে আমরা স্ক্রিনে চলে যাই আর কথা না বাড়িয়ে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টেন্স নিয়ে আলোচনার পূর্বে আমাদের ভার্বের যেই তিনটি ফর্ম অথবা রূপ, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অথবা এটাকে কেউ বলে ভার্ব সিম্পল ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পারফেক্ট, অথবা কেউ বলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে ভার্বের তিনটা ফর্ম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এইটা আমাদেরকে কিছু মুখস্থ থাকতে হবে টেন্সটা বোঝার জন্য। তো যাদের মুখস্থ নেই তারা কিছু মুখস্থ করে নেবেন, যে যেমন শো এর ভার্ব 1 হচ্ছে শো, 2 নাম্বার হচ্ছে শোড শোড, ক্যাচ কট কট, এভাবে মুখস্থ করে নেবেন। আর অলরেডি যারা আমাদের অ্যাপসটি ডাউনলোড করেন নাই, অ্যাপসের মধ্যে এইরকম ভার পেয়ে যাবেন, ভোকাবুলারি পেয়ে যাবেন অডিও উচ্চারণ সহ। প্রথমেই কি বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ আজকে টেন্স শিখবেন। তো আমরা সবাই জানি যে টেন্স হচ্ছে প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সটা মূলত কি হয়? টেন্সে এই যে এখানে যাদের কাছে বই আছে তারা এই জিনিসটা পড়ে নেবেন, আর যাদের কাছে বইটা নাই আমি আমার মতো করে একটু মূল বিষয়টা বলে নিচ্ছি। টেন্স হচ্ছে, ধরেন আমরা যদি বাংলায় বলি যে আমি এখন ইংরেজি ক্লাস রেকর্ড করি, এই যে পুরা বাক্যটার আমি এখন ইংরেজি ক্লাস রেকর্ড করি, পুরা বাক্যটার কাজ কোনটা? রেকর্ড করা, এই অংশটা কাজ। এই অংশটা কিন্তু ভবিষ্যতে বলা যায়, পাস্টে বলা যায়, প্রেজেন্টে বলা যায়। ভবিষ্যতে কিভাবে বলা যায়? আমি ইংরেজি ক্লাস রেকর্ড করব। এইটা আপনারা শিটে দেখবেন না বা স্ক্রিনে দেখবেন না, আমার কথার দিকে মনোযোগ দেন। যে আমি ইংরেজি ক্লাস রেকর্ড করেছিলাম, আমি ইংরেজি ক্লাস রেকর্ড করেছি, আমি ইংরেজি ক্লাস রেকর্ড করতেছি। এই যে পুরা বাক্যটা সেম থাকে, শুধু ভার্বের জায়গাটা চেঞ্জ হয়। এই যে ভার্ব চেঞ্জ হয়, কখনো এটা অতীতে চলে যায়, কখনো ভবিষ্যতে চলে যায়, কখনো বর্তমানে চলে আসে। ইংরেজিতে বর্তমানকে যেমন বলে প্রেজেন্ট, ভবিষ্যৎকে বলে ফিউচার, অতীতকে বলে পাস্ট। এই যে পুরা বাক্যের ভার্বের পরিবর্তনটা, এই পরিবর্তনটাকেই মূলত টেন্স বলে, বা এই পরিবর্তনের নিয়মটাকেই মূলত টেন্স অধ্যায়ে আলোচনা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে টেন্স অধ্যায়ে আসলে মূলত কোন বিষয়টাকে আলোচনা করা হয়। প্রত্যেকটা টেন্সে হচ্ছে প্রথমত 4 প্রকার: সিম্পল, অথবা এটাকে ইনডিফিনিট টেন্সও বলে কেউ, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের এই যে প্রেজেন্টের, পাস্টের, ফিউচারের আবার 4 প্রকার করে হয়, যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে সিম্পল পাস্ট, অথবা এটাকে কেউ পাস্ট ইনডেফিনিটও বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রেও সেম হবে, খেয়াল করুন। সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার 4 প্রকার করে। কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে
আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো জাস্ট বুঝবেন, মুখস্থ করার কিচ্ছু নাই। মুখস্থ শুরু হবে এখান থেকে। এই যে নিম্নে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, এখান থেকে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কোন জায়গাটা ভালো করে বুঝবেন আমি বলে দিচ্ছি, দাঁড়ান। প্রথমে চলুন আমরা প্রথমেই শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টোটাল তো 12টার মধ্যে প্রথমে আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটটা ভালো করে মনোযোগ দেন। প্রেজেন্ট ইনডেফিনিটটা যদি ভালো করে বুঝতে পারেন বাকিগুলো অনেক সহজ হবে। বোঝার প্যাটার্নটা বা বোঝার পদ্ধতিটা সেম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নর্মালি আমরা যেভাবে বইগুলোতে পাই, বাজারের বইগুলোতে, ওই বইগুলোতে কিভাবে থাকে যে কোনো কাজ বর্তমানে হয় অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা প্রচলিত বইয়ে থাকে। এইটা সংজ্ঞা দিয়ে যদি আপনারা কেউ বুঝেন দেন ভালো। এর বাইরে আমাদের এই বইয়ের যে ব্যতিক্রমী বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই বইয়ে আরেকটি সিস্টেম আছে প্রত্যেকটা টেন্স চেনার। এরই ধারাবাহিকতায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় কি দেখেন। বাংলায় চেনার উপায়, বাংলায় কিভাবে চিনবেন, ঠিক আছে। বাংলায় ক্রিয়ার শেষে স্বর থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকবে। এখানে কি কি বলা হয়েছে বাংলায় ক্রিয়ার শেষে, এই যে আমি ভাত খাই, এই যে একটা বাংলা বাক্য, বাংলা বাক্যের ক্রিয়া মানে কি কাজ, কাজ কোনটা খাই। তো বাংলায় ক্রিয়ার শেষে স্বর থেকে ওই পর্যন্ত যদি এর সংক্ষিপ্ত রূপ অথবা পূর্ণরূপ থাকে তাহলে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হবে। এই খাইয়ের লাস্টের বর্ণটা কি রস্বই, এটা হচ্ছে পূর্ণরূপ। রস্বইয়ের পূর্ণরূপ কি রস্যিকার। দীর্ঘের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ কি দীর্ঘিকার। রস্বইয়ের সংক্ষিপ্ত রূপ কি রস্যিকার। তো সংক্ষিপ্ত রূপ থাকুক আর পূর্ণরূপ থাকুক যেটাই থাকুক এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এখানে খেয়াল করেন আমি ভাত খাই, এটা লাস্টে কি আছে সরাসরি পূর্ণরূপ আছে। স্বর থেকে ওই পর্যন্ত যেই 11টা স্বরবর্ণ আছে বাংলায় এর মধ্যে রস্বই আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি স্কুলে যাই, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে প্রতিদিন স্কুলে যায়, এই বাক্যের ক্রিয়ার শেষে কি আছে খেয়াল করুন, ক্রিয়া বা কাজ কোনটা এখানে যায়, এই যে এটা হচ্ছে এখানে কাজ, তাই তো। তো এটা লাস্টে কি আছে এখানে অন্তস্থয়, দেখতে পাচ্ছেন এটার লাস্টে আছে এখানে অন্তস্থয়। এই যে অন্তস্থয়, এখন প্রশ্ন থাকতে পারে যে অন্তস্থয়ের সাথে কি আছে, অন্তস্থয় তো শুরু থেকে ও পর্যন্ত নাই, তাহলে এটা লাস্টে কি আছে, এটাই এখানে বোঝার বিষয়। বাংলায় যে ব্যঞ্জন বর্ণগুলো আছে ক খ, এগুলোর সাথে যদি কোনো স্বরবর্ণ না থাকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ কোনো কিছুই না থাকে, এটার সাথে একটা লুকানো স্বর থাকে, এটা বাংলা গ্রামারের কথা। আপনি যদি এই জিনিসটা বাংলা গ্রামারে বুঝতে পারেন বা এখনো আমার কথা থেকে বুঝতে পারেন তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আপনার কাছে একেবারে পানির মতো, পানির মতো সহজ মনে হবে। পানি দিয়া লবণ দিয়া কচলায় যেভাবে খান এরকমই মজা মনে হবে, বুঝতে পেরেছেন। অন্তস্থ থাকা মানে এখানে একটা স্বর আছে। তুমি একটি বই পড়ো, এই যে পড়ার লাস্টে কি আছে র আছে। র এটার সাথে কোনো সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের নাই, সংক্ষিপ্ত রূপ না থাকা মানে একটা লুকানো স্বর আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আবারও বলছি একবারকে বাংলা ক্রিয়া শেষে স্বর থেকে ওই পর্যন্ত 11টি স্বরবর্ণের পূর্ণরূপ অথবা সংক্ষিপ্ত রূপ থাকবে, তাকে কি বলা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হবে। আপনি এই অংশটা কিছু বাংলা বাক্য আপনি নিজে নিজে আবার প্র্যাকটিস করেন, যে আমি ইংরেজি শিখি, খরশিকার খি লাস্টে কি আছে রস্যিকার মানে রস্বইয়ের সংক্ষিপ্ত রূপ। আমার আম্মু ভাত রান্না করে, রয়কার রে একার আছে, তাহলে লাস্টে কি আছে একার। আর এই যে রস্যিকার একার এগুলো কিন্তু কোরের বা ওই শব্দের লাস্টে থাকে। আপনারা যদি বাংলায় কিবোর্ড ইউজ করেন, ফোনে কিবোর্ড যখন ইউজ করেন দেখবেন এই যে আকার রস্যিকার এগুলো কিন্তু আগে কাটে, তারপর অন্য বর্ণটা কাটে। তো বাংলা গ্রামারের নিয়ম অনুযায়ী এই যে এই আকার রস্যিকার দীর্ঘিকার এগুলো কিন্তু পরে হয়, কিন্তু আমরা দেখি যে এটা আগে লেখা হয়েছে। তো এই যে যেমন আমি, আমির, সরায়া মরশিকার মি, এখানে কিন্তু দেখা যাচ্ছে রস্যিকারটা আগে, কিন্তু আপনি কিবোর্ড আমি লিখেন তারপর আপনি কাটতে যান, কাটতে গেলে দেখবেন যে রস্যিকারটা আগে কেটে যাচ্ছে। এটা সিস্টেমেটিক্যালি কিন্তু ময়ের পরেই বসে নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা বসাই আগে, ঠিক আছে। তো এইটা আপনাকে বুঝতে হবে যে এটা আগে বসলো কিন্তু এটা পরের শব্দ।
তো এই জন্য কিবোর্ডে কাটতে গেলে রস্যিকার আগে কাটবে, এরকম প্রত্যেকটা এই যে ছয়কার মানে ছয়কার সে থেকে এখানে একারটা আগে কাটবে। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই পদ্ধতিটা মনে রাখতে পারেন, হয়তো প্রথমে একটু জটিল মনে হইতে পারে, কিন্তু এই পদ্ধতিটা যদি মনে রাখতে পারেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একেবারে আপনার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এক গ্লাস পানি খাওয়া যেরকম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পৃথিবীর যে কোনো জায়গায় গেলেই আপনি চিনতে পারবেন। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা শিখলাম, টেন্সের কাজ কি? বাংলা একটা কথা শোনার পরে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব এটা কোন টেন্সে, তারপর ওই টেন্স ধরে আমরা এটাকে ইংরেজি করে ফেলবো। এইটাই হচ্ছে টেন্স শেখার প্রয়োজনীয়তা। এখন কেউ যদি আমাকে বলে যে আমি ভাত খাই, এটা তুমি ইংরেজি বলো, এখন আমি ভাত খাই এটা কোন টেন্স, এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমি যে ফাইন্ড আউট করে ফেললাম কি বাংলা বাক্যের ক্রিয়া শেষে রস্যই আছে। এখন আমার তো এটা ইংরেজি করতে হবে, ইংরেজি করার জন্য যে স্ট্রাকচার এইটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, স্ট্রাকচার মানে গঠন প্রণালী বা সূত্র বলতে পারেন। আমরা ম্যাথে যেরকম সূত্র করি, যে একটা চ্যাপ্টারের সূত্র পারলে দেন পুরো ওই চ্যাপ্টারের পুরো অঙ্কগুলো করে ফেলা যায়, সেম প্রেজেন্ট ইনডিফিনিটের এটা হচ্ছে সূত্র মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান মানে কি? ওই যে উপরে আমরা তিনটা ভার্বের ফর্ম পড়েছিলাম, মনে আছে? এই যে এখানে আমি একটু দেখিয়ে দেই, এই যে এখানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এইটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে বা সিম্পল প্রেজেন্টের সাথে। ভার্ব ওয়ান বসবে, আই ইট রাইস। এই যে ইট হচ্ছে ভার্ব ওয়ান, রাইস হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট থাকতেও পারে, যদি অবজেক্ট না থাকে শুধু সাবজেক্ট আর ভার্ব হবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট আপনারা বাংলায় 5টা বা 10টা বাক্য লিখবেন, লিখে যেটা করবেন নিজেরা ইংরেজি করবেন। বাংলায় 5টা বা 10টা বাক্য লিখে ইংরেজি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দেখে বলবো যে কোনটাতে কি সমস্যা হয়েছে কি হয় নাই। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর নাম হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখবেন, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট মানে কি? যে একটা বাক্যে কাজ করে, যেমন আমি খাই, খাই কে? আমি সাবজেক্ট। তুমি ইংরেজি শিখো, ইংরেজি শিখে কে? তুমি সাবজেক্ট। মানে কোনো বাক্যে যে কাজ করে কর্তা তাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে দুইটা কন্ডিশন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার না কিন্তু, তারপর হচ্ছে যে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আবার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই শুধু থার্ড পারসনও হইতে হবে, সিঙ্গুলার নাম্বারও হইতে হবে। পারসন আমরা পিছনের লেসনগুলোতে পড়ে আসছি, তারপর নাম্বারও আমরা পিছনের লেসনগুলোতে আমরা পড়ে আসছি, এটা আমরা জানি। থার্ড পারসন কাকে বলে? আমরা আমাদের এটা ফার্স্ট পারসন, তোমরা তোমাদের সেকেন্ড পারসন, তাছাড়া সব হচ্ছে থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার হচ্ছে একজন ব্যক্তি বা বস্তু যেটা দিয়ে বোঝায়, যে শব্দ দ্বারা, এটাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক হলে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সংক্ষেপে আমি বলে নিলাম তাও, আর যারা বিস্তারিত জানতে চান পিছনের লেসন এটা দেওয়া আছে, 3 নম্বর ভিডিওতে দেখে আসবেন। আচ্ছা, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি হইতে পারে? হি সি ইট ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর নাম হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এখানে একটা প্রশ্ন থাকে, তাইলে এস কোথায় যুক্ত হবে, ইএস কোথায় যুক্ত হবে? এস যুক্ত হবে যেসব শব্দের শেষে এস, এস এইচ এক্স সি এইচ এস থাকে, তাদের শেষে ইএস যুক্ত করতে হয়, আর বাকি সব সময় সাধারণভাবে এস যোগ হয়। এখানে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে। শি ইটস অ্যান অ্যাপল এভরিডে। দেখুন এখানে সাবজেক্ট শি, মানে সে এক হচ্ছে থার্ড পারসন, আবার হচ্ছে একজন মানে সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। নিচেরটা খেয়াল করুন, দে প্লে, দে কিন্তু থার্ড পারসন, কিন্তু এখানে এস কেন যুক্ত হয় না, বাট সেই প্লুরাল নাম্বার। আমাদের কন্ডিশন ছিল থার্ড পারসনও হইতে হবে, সিঙ্গুলার নাম্বার হইতে হবে, তাহলেই শুধু এস বা ইএস যুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে হি গোজ টু স্কুল বাই বাস, এখানে ইএস যুক্ত হয়েছে কেন? এইটার শেষে কি আছে? এখানে ও আছে। এখানে একটা বিষয় খেয়াল করবেন, কোন ভার্বের পরে যদি ও থাকে, ও থাকলেও কিন্তু ইএস যোগ করতে হবে। যদি আপনারা ইতিমধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝে থাকেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একেবারেই সিম্পল,
শুধু বাংলায় চেনার উপায়, আমরা প্রচলিত বইয়ের যে নিয়মগুলো আছে নিয়মটা জাস্ট পড়ার জন্য পড়বো, আমরা আমাদের মতো করে চেনার উপায়গুলো পড়বো, গঠন প্রণালী পড়বো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি খেয়াল করুন। বর্তমানকালে কোনো কাজ চলছে বা হতে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা প্রচলিত বইয়ের নিয়ম পড়ছি। কিন্তু আমরা আমাদের মতো করে শিখবো কি, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে বা ভার্বের শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকবে। এই চারটা মুখস্থ করবেন। তেসি, তেসো, তেসে, তেসেন, তেসি, তেসো, তেসে, তেসেন, তেসি, তেসো, তেসেন থাকবে, অথবা তাদের সমর্থক অর্থ থাকবে। সমর্থক অর্থ কি হইতে পারে? ধরেন কেউ এখন বলছে যে আমি এখন ইংরেজি শিখতেছি। ইংরেজি শিখতেছি যেই কথা, আমি এখন ইংরেজি শিখছি, এটা কিন্তু একই কথা। আমি ভাত খাইতেছি যা হয় বা যা বোঝায়, আমি ভাত খাচ্ছি তাই কিন্তু বোঝায়। এখন স্পেসিফিক তেসি, তেসো, তেসে, তেসেনই থাকবে বিষয়টা এরকম না, এগুলোর কোনো সমর্থক শব্দও কি থাকতে পারে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমি তো বুঝলাম, একটা বাংলা কথা শোনার পরে যেমন আমি ভাত খাইতেছি, আমাকে যদি কেউ বলে এটা তুমি ইংরেজি করো, আমি প্রথমে এটা টেন্স করবো, যেটা কোন টেন্স হচ্ছে, তেসি আছে এখানে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাইলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র কি? সূত্র হচ্ছে সাবজেক্ট, তারপর কি বসবে, এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্ব, এর সঙ্গে আইএনজি, এই তিনটা বর্ণ আইএনজি এবং অবজেক্ট। আমি আবার বলি, এই যে প্লাস অবজেক্ট যদি থাকে দিবেন, না থাকলে অবজেক্ট ছাড়াও বাকিটা হইতে পারে। তো আই এম ইটিং রাইস, দেখেন আয়ের পর এম বসছে, তারপর হচ্ছে ইট হচ্ছে মূল ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপর রাইস অবজেক্ট মানে রাইস। আমি ভাত খাইতেছি, অর্থ কি হয়েছে, আমি ভাত খাইতেছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। আর ইউ কামিং টু মিটিং ইন দিস আফটারনুন, আপনি কি আজ বিকেলে মিটিংয়ে আসছেন। এই যে খেয়াল করুন, এখানে কোথাও আর বসছে, কোথাও এম বসছে, কোথাও ইজ বসছে, কোথাও এম বসছে। তো কোথায় এম বসবে, কোথায় আর বসবে, কোথায় ইজ বসবে, এইগুলো নিচে একসাথে একটা চ্যাপ্টারে পাবেন। তাও প্রত্যেকটা টেন্সের মানে টেন্সের পরবর্তীতে নোট আকারে দেওয়া আছে কিছু বিষয়। আয়ের পর এম বসবে, খেয়াল করবেন, আয়ের পর এম বসবে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। এটা এখান থেকে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এই যে এখানে আমরা কিছু টিকা অংশ শিখবো। প্রেজেন্ট টেন্স গুলো শেখার সাথে সাথে টিকা অংশগুলো একেবারে ফরজ। আপনি টিকা অংশ যত ভালো করে শিখবেন, ইংরেজি তত দ্রুত শিখতে পারবেন এবং ইংরেজি আপনার জন্য তত সহজ হবে। টিকা অংশতে কি আছে দেখেন। সাধারণত টু এর পর ভার্ব আসলে ভার্ব ওয়ান হয়, সে সাথে বাংলা অর্থ হবে এরকম। টু এর পর যদি ভার্ব আসে ভার্ব ওয়ান হবে, এবং বাংলা অর্থ কি হবে খেয়াল করুন, টু ইট খাইতে খাওয়ার, দুইটা অর্থ হবে। টু ইট খাইতে খাওয়ার, এটার সাথে যদি পূর্বে যদি আপনি নট যুক্ত করেন, নট টু ইট না খাইতে না খাওয়ার, টু গো যাইতে যাওয়ার, নট টু গো না যাইতে না যাওয়ার, টু কাম আসতে আসার, নট টু কাম না আসতে না আসার। টিকা অংশটি ভালোভাবে বারবার পড়তে হবে এবং অন্য অন্য শব্দ দিয়ে প্র্যাকটিস করতে হবে। এইরকম আপনি 100 শব্দ দিয়ে আপনি এটা প্র্যাকটিস করবেন। আপনি এটা কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ওয়ার্ড গুলো আছে না, এখানে এই যে এই শব্দগুলো এভাবে পড়বেন। টু থ্রো নিক্ষেপ করতে, নিক্ষেপ করা। টু ডিম স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখতে। টু বিট আদেশ করতে, আদেশ করা। টু বাইট কামড়াতে, কামড়ানো। টু বিগিন আরম্ভ করা। টু ব্রেক ভেঙে ফেলতে, ভেঙে ফেলা। টু কাম আসতে আসা। টু ক্লিং লেগে থাকতে, লেগে থাকা। টু ডু করতে করা। টু ডিগ খনন করতে, খনন করা। টু ডিয়ার সাহস করতে, সাহস করা। টু ডিল ব্যবহার করতে, ব্যবহার করা। টু ডুয়েল বাস করতে, বাস করা। এইভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন এটা। তাহলে যেটা হবে, আপনি এই বিষয়টা ভালোভাবে বুঝে যাবেন এবং এইগুলো কোথায় দরকার লাগবে। আমরা তো টেন্সে শুধু একটা বাক্যের মূল ফর্মটা শিখতেছি, কিন্তু মূল ফর্মের পরে যে অতিরিক্ত কথা বলতে হয়, অতিরিক্ত কথা কি হয়, যেমন এখানে যদি কেউ বলে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে পড়তে, এরকম হইতে পারে। হি ইজ গোয়িং টু স্কুল, আমরা এই মূল অংশটা শিখলাম টেন্সের গঠন প্রণালী দিয়ে, কিন্তু বাক্যটা তো বড় হইতে পারে। এই বড় কিভাবে করতে হবে আরো, আমরা এই টিকা অংশগুলো দিয়েই বড় করব। তো টিকা অংশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষেই একটা দুইটা এরকম টিকা অংশ থাকবে, টিকা অংশগুলো ভালোভাবে পড়বেন। এই ক্লাসের টিকা অংশ যদি ভালো করে শিখেন, এটা নেক্সট ক্লাসে আপনার জন্য আরেকটা নতুন টিকা আসবে। তো আস্তে আস্তে ইংরেজিটা আপনার কাছে সহজ হয়ে যাবে। তারপর আই এম গোয়িং টু ঢাকা টুনাইট, আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। টু ওয়াচ দেখতে, বিটুইন
দ্য ম্যাচ অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দেখতে। তো এইরকম যে বড় করবেন, বড় করতে গেলে আমার টিকা অংশগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আসুন নোট। কয়েকটি ফ্রেজাল ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যদি টু থাকে তাহলে টু ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। যেমন কি টু, অ্যাডমিট টু, মানে কিছু শব্দ আছে যে ওই শব্দটার সাথেই টু থাকে। আমরা তো আগে পড়েছিলাম সাধারণত টু এর পর ভার্ব আসলে ভার্ব ওয়ান হয়, এটা কিন্তু আমরা পড়েছিলাম। কিন্তু কিছু শব্দ থাকে কি ওই শব্দটার সাথেই টু থাকে, তখন ওই ক্ষেত্রে আইএনজি হইলেও হইতে পারে, তবে এগুলো রেয়ার কেস, অল্প হয়। এগুলো নিয়ে অত পেনিক হওয়ার কোনো কারণ নাই। মূল শব্দটা এটাই খেয়াল রাখবেন যে টু এর পরে ভার্ব আসলে ভার্ব ওয়ান হবে। আর যারা এডমিশন টেস্ট দিবেন তাদের ক্ষেত্রে এই রুলসটা মনে রাখতে হবে। এরকম কি টু, এডমিট টু, এরকম বেশ কয়েকটি ভার্ব আছে, এটা আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সহজ হিসাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি? বাজারের যে প্রচলিত নিয়ম আমরা একটু পড়ে নেই। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমান আছে, অপ্রকাশিত, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে বাজারের প্রচলিত নিয়ম। আমরা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে আমরা শিখবো বাংলায় চেনার উপায়। বাংলা বাক্যের ক্রিয়ার বা কাজের শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছি, ইয়াছেন, ইয়াছ, এই পাঁচটা মুখস্থ করবেন। ইয়াছ, ইয়াছে, ইয়াছি, ইয়াছেন, ইয়াছ, ইয়েছ, এই পাঁচটা যদি থাকে অথবা তাদের সমর্থক ওই যে কন্টিনিউয়াস এর মতো, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হবে প্লাস অবজেক্ট। আচ্ছা ঠিক আছে, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এই যে ভার্বের কি 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমি স্কুলে গিয়েছি, হি হ্যাভ গন টু স্কুল। আচ্ছা, নোট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট বা রহিম হলে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লোরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। এখানে টিকা অংশ এখানে একটা আছে, এটা খেয়াল করুন। কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত হলে এটাকে জিরান বলে। কোনো ভার্বের সাথে যদি আইনজি যুক্ত হয় এটাকে জিরান বলে। জিরান মূলত নাউনের মতো আচরণ করে। জিরান বা আইনজি যুক্ত ভার্বগুলোর অর্থ মূলত এরকম হয়, যেমন ইটিং অর্থ কি? খাওয়া, খেয়ে, খেতে খেতে। এটাও টিকা ভালো করে মুখস্থ করেন। ভার্বের সাথে যদি আইনজি যুক্ত হয় অর্থ কিরকম হয়? খাওয়া, খেয়ে, খেতে খেতে। গোয়িং যাওয়া, গিয়ে, যেতে যেতে। স্লিপিং ঘুমানো, ঘুমিয়ে, ঘুমাতে ঘুমাতে। সেম ভাবে উপরের ভার্বগুলোতে যাবেন এবং এটা প্র্যাকটিস করবেন যে টু যুক্ত হইলে অর্থ কিরকম হয় আর আইনজি যুক্ত হইলে অর্থ কিরকম হয়। অবশ্যই টিকা অংশগুলো ভালোভাবে পড়ে আসবেন। সামনে যত যাবেন দেখবেন যে ইংরেজি বাক্য বড় হচ্ছে। বড় আপনি তখনই বুঝবেন যখন টিকা অংশগুলো আপনি সাথে সাথে পড়ে আগাবেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা শিখে আমরা এই ভিডিওটি শেষ করে দিব। অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট একটি সময় আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা প্রচলিত নিয়ম। আর আমাদের নিয়ম হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসি, তেসে, তেসি, তেসো অথবা তাদের সমর্থক অর্থ থাকবে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, কিন্তু এটার সাথে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে। পার্থক্যটা শুধু এই জায়গায়। গঠন প্রণালী কি বা সূত্র কি? সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, মেইন ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। মেইন ভার্ব মানে কি? ভার্ব ওয়ান। তারপর সিন্স, ফ্রম, ফর প্লাস অবজেক্ট। এই সিন্স, ফ্রম অর্থ হচ্ছে থেকে। উদাহরণগুলো খেয়াল করুন। আমি 2 দিন ধরে কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। সে 2 ঘন্টা যাবত পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। এখানে খেয়াল করুন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি, শি, ইট, রহিম, মাই সিস্টার বোঝালে হ্যাজ বিন, আর আই, উই, ইউ, দে অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। নোট, সিন্স অর্থ থেকে, ফর অর্থের জন্য, ফ্রম অর্থ থেকে। এই জিনিসটা মুখস্থ করবেন। সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহৃত হয়। সিন্স অর্থ থেকে, ফর্ম অর্থ থেকে, কিন্তু সিন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ব্যবহৃত হয়, এটা মনে রাখবেন। যেমন সে সকাল থেকে পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। বাকি এই যে উদাহরণগুলো একটু স্ক্রিনশট মেরে আপনারা খাতায় লিখে লিখে পড়বেন বা আরো বাক্য বানাবেন। আমি আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতেছি না, আমি জাস্ট টিকা অংশটা আলোচনা করে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমরা পূর্বেই পড়েছিলাম যে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর টু এর পরে যদি কোনো প্রিপোজিশন আছে তাহলে এটা ভার্ব ওয়ান হয়। আর টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। খেয়াল রাখতে হবে টু ছাড়া যত প্রিপোজিশন আমরা শিখে আসছি এগুলোর পরে যদি
ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ইটিং, খাওয়া, খেয়ে, খেতে খেতে, এটা জিরান্ড, এটা আমরা পড়ে আসছি জাস্ট একটা টেন্স পূর্বে, যে এটার অর্থ কি হবে? নট ইটিং, না খাওয়া, না খেয়ে, না খেতে খেতে। ঠিক আছে, ইন ইটিং, খাওয়ার মধ্যে, এই যে ইন আসার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। ইন ইটিং, খাওয়ার সময়, খাওয়ার মধ্যে। ইন নট ইটিং, না খাওয়ার সময়, না খাওয়ার মধ্যে। উইথ ইটিং, খাওয়ার সাথে। উইথ নট ইটিং, না খাওয়ার সাথে। ফর ইটিং, খাওয়ার জন্য। ফর নট ইটিং, না খাওয়ার জন্য। তারপর হচ্ছে ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর নট ইটিং, না খাওয়ার পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পর। আফটার নট ইটিং, না খাওয়ার পর। উইদাউট ইটিং, খাওয়া ছাড়া। উইদাউট নট ইটিং, না খাওয়া ছাড়া। অফ ইটিং, খাওয়ার। অফ নট ইটিং, না খাওয়ার। এই যে এখানে উদাহরণগুলো, টিকা অংশগুলো দেওয়া আছে, জাস্ট একটা ভার্ব দিয়ে দেওয়া। আপনারা প্রত্যেকটা এই চ্যাপ্টারের শুরুতে যে কিছু ভার্ব দেওয়া আছে, প্রত্যেকটা ভার্বের সাথে প্র্যাকটিস করবেন। তবে এগুলো কিন্তু শুধু ভার্ব ওয়ানের সাথে হবে, ভার্ব টু, ভার্ব থ্রির সাথে কিন্তু হবে না, মনে রাখবেন। প্রিপোজিশনের পরে কিন্তু ভার্ব ওয়ান হয় শুধু, ভার্ব টু অথবা ভার্ব থ্রি কিন্তু হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি একাধিকবার দেখবেন, তাহলে টেন্স আপনার কাছে ইনশাল্লাহ পানির মতো হয়ে যাবে। টেন্স নিয়ে সমস্যা, সারা জীবনের সমস্যা আপনার কেটে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।